প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আইডেস্ক নিউজ 24-এ। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিও শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, বিমান চলাচল বন্ধ। যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের, দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হামাস। ইসরায়েল হিজবুল্লাহকে নিরস্ত্র করতে পারবে না, বলেছেন নাঈম কাসেম। নতুন কৌশলে শত্রুকে অবাক করে দিচ্ছে ফিলিস্তিনের কাসসাম যোদ্ধারা। আমার কিছু হলে দায়ী থাকবেন সেনাপ্রধান মুনির, বলেছেন ইমরান খান। ইউক্রেনে রাশিয়ার অতর্কিত ড্রোন হামলা। ভারত পাকিস্তান সংঘাতে 5টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল, বলছেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, বিমান চলাচল বন্ধ। ইসরায়েলের রাজধানী তেল আবিব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। হামলার পর ইসরায়েলের বেশ কিছু শহরে একযোগে সাইরেন বাজতে শোনা যায়। একই সঙ্গে তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় ইসরায়েল, খবর আনাদুলু এজেন্সির। ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানায়, ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্রকে ঘিরেই এই নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজানোর পর ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা একটি ক্ষেপণাস্ত্র বিমান বাহিনী সফলভাবে প্রতিহত করেছে। স্থানীয় সংবাদপত্র ইয়েদিওত আহরোনথ জানায়, তেল আবিব, রামাত গান, পেতাহ তিকভা, জেরুজালেম, হোলন, রিশন লেজিয়ন, বোনেব্রাক, মুদিন এবং রেহোবোত সহ বহু শহরে সাইরেন বাজানো হয়। তবে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এই হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন ভাষণে জানান, বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে তারা ফিলিস্তিন 2 নামের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তিনি বলেন, এই অভিযান ছিল একটি গুণগত সামরিক পদক্ষেপ যা সরাসরি বিমানবন্দরের দিকে পরিচালিত হয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন ও অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের প্রতিরোধমূলক হামলা অব্যাহত থাকবে। যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের, দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হামাস। সব বন্দীদের মুক্তি দেওয়ার বিনিময়ে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। শুক্রবার প্রকাশিত এক ভিডিও বার্তায় এই তথ্য জানিয়েছেন হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা। তিনি বলেন, যুদ্ধবিরতি না হলে দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হামাস। 20 মিনিটের ওই ভিডিওতে আবু ওবায়দা জানান, সম্প্রতি হামাস ইসরায়েলকে একটি যুদ্ধবিরতির প্রস্তাব দেয়, যেখানে সমস্ত বন্দীকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছিল। তবে দখলদার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার কট্টর ইহুদিপন্থী মন্ত্রীরা সেটি প্রত্যাখ্যান করেছে। আবু ওবায়দা বলেন, আমাদের কাছে এটা পরিষ্কার যে বন্দীদের মুক্তির বিষয়ে অপরাধী নেতানিয়াহু সরকারের কোনো আগ্রহ নেই। তিনি বলেন, হামাস এমন একটি চুক্তির পক্ষে যেখানে পুরোপুরি যুদ্ধের অবসান হবে, গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং অবরুদ্ধ ফিলিস্তিনে ত্রাণ প্রবেশের নিশ্চয়তা থাকবে। হামাসের এই নেতা আরও বলেন, যুদ্ধবিরতি নিয়ে কাতারে চলমান আলোচনা থেকে ইসরায়েল যদি সরে আসে, তবে হামাসও কোনো আংশিক চুক্তিতে ফিরে আসবে না। হামাস যোদ্ধারা দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত উল্লেখ করে ভিডিও বার্তায় আবু ওবায়দা বলেন, তারা গাজায় ইসরায়েলি বাহিনীকে নিশ্চিহ্ন করে দিতে অভিযান চালু রাখবে। ইসরায়েলি আগ্রাসনের বিষয়ে আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের নীরব ভূমিকার সমালোচনা করে তিনি আরও বলেন, তোমাদের নীরবতায় হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের রক্তের বোঝায় তোমাদের কাঁধ ভারাক্রান্ত। এদিকে হোয়াইট হাউসে আইন প্রণয়নকারীদের সঙ্গে এক নৈশভোজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভবিষ্যৎবাণী করেছেন, গাজা থেকে আরও 10 জন জিম্মিকে শীঘ্রই মুক্তি দেওয়া হবে। ট্রাম্প বলেন, আমরা বেশিরভাগ জিম্মিকে ফিরিয়ে এনেছি, খুব শীঘ্রই আরও 10 জন জিম্মিকে মুক্তি দেওয়া হবে। আমরা আশা করি এটি দ্রুত শেষ হবে। নতুন কৌশলে শত্রুকে অবাক করে দিচ্ছে ফিলিস্তিনের কাসসাম যোদ্ধারা। আল কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা 6 মার্চ 2025 সালের পর প্রথমবারের মতো একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন। বার্তাটি সম্প্রচার করেছে আল জাজিরা। তিনি বলেন, 4 মাস পেরিয়ে গেছে সেই সময় থেকে যখন শত্রু অস্ত্রবিরতির চুক্তি ভেঙে আবারও আগ্রাসন শুরু করেছে। এই কয়েক মাসে আমরা শত শত শত্রু সেনাকে হত্যা ও আহত করেছি এবং আরও হাজার হাজার সেনা মানসিক সমস্যায় ভুগছে। আবু ওবায়দা বলেন, আমাদের যোদ্ধারা আমাদের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে এখন শত্রুকে নতুন কৌশল ও পদ্ধতিতে চমকে দিচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমাদের যোদ্ধারা কয়েকটি অভিযানের মাধ্যমে জায়োনিস্ট সেনাদের আটক করার চেষ্টা করেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি জায়োনিস্ট শত্রুর সন্ত্রাসী মন্ত্রিসভা গাজা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তবে তারা নিজেদের সেনা ও কর্মকর্তাদের জানাজাগুলো চালিয়ে যাওয়ারও সিদ্ধান্ত নেবে। তিনি আরও বলেন, আমাদের শত্রু বিশ্বের সবচেয়ে শক্তিশালী দমনমূলক বাহিনীগুলোর কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদের অবিরাম সরবরাহ পাচ্ছে।
বার্তার শেষে তিনি বলেন, আমাদের উম্মার সরকার ও শক্তিগুলো দেখছে কিভাবে ফিলিস্তিনে তাদের ভাইদের হত্যা করা হচ্ছে, যাদেরকে খাদ্য, পানি ও ওষুধ থেকে বঞ্চিত করা হয়েছে। হাজার হাজার নিরীহ মানুষের রক্ত ইসলামী ও আরব জাতির নেতা, বুদ্ধিজীবী ও আলেমদের কাঁধে, যারা তাদের নীরবতার মাধ্যমে এই বিশ্বাসঘাতকতা করেছে। ইসরায়েল হিজবুল্লাহকে নিরস্ত্র করতে পারবে না, বলেছেন নাইম কাসেম। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান শেখ নাইম কাসেম বলেছেন, ইসরায়েলি সরকার কখনো হিজবুল্লাহর অস্ত্র কেড়ে নিতে পারবে না। ইসরায়েলি আগ্রাসনের ক্ষেত্রে যোদ্ধারা সবসময় আত্মরক্ষার জন্য প্রস্তুত। শেখ নাইম কাসেম শুক্রবার 18 জুলাই রাতে কমান্ডার আলী কারাকির স্মরণে ভাষণকালে তিনি এসব কথা বলেন। নাইম কাসেম বলেন, কমান্ডার আলী কারাকি 2024 সালের 27 সেপ্টেম্বর উম্মা শহীদদের মাস্টার সাইয়েদ হাসান নাসরুল্লাহর সঙ্গে শাহাদাত বরণ করেন। শহীদ কারাকি হিজবুল্লাহ সামরিক বাহিনীর প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন। লেবাননের প্রতিরোধ বাহিনীর দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা ব্যক্তিদের উদ্দেশ্যে শেখ কাসেম বলেন, 1982 সাল থেকে প্রতিরোধ বাহিনীর সাফল্য অনেক। তিনি জোর দিয়ে বলেন, এটা সত্য যে প্রতিরোধ বাহিনী লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি যুদ্ধ ঠেকাতে পারেনি, তবুও তারা শত্রুদের সীমান্ত এলাকা ছাড়িয়ে যুদ্ধ চালিয়ে যাওয়া থেকে বিরত রাখতে সক্ষম হয়েছে। প্রতিরোধ বাহিনীর সদস্যরা 17 বছর ধরে ইসরায়েলি আগ্রাসন থেকে লেবাননের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রেখেছে। নাইম কাসেম বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একটি নতুন চুক্তি প্রস্তাব করার সিদ্ধান্ত নিয়েছে, কারণ বর্তমান যুদ্ধবিরতি চুক্তি তাদের স্বার্থের সঙ্গে যায় না। নতুন প্রস্তাবের লক্ষ্য লেবানন জুড়ে হিজবুল্লাহকে নিরস্ত্র করা। তিনি বলেন, হিজবুল্লাহ লেবাননের জন্য অস্তিত্বগত হুমকি লক্ষ্য করছে। প্রতিরোধ এবং জাতীয় ঐক্যের মাধ্যমে আমাদের এই হুমকি মোকাবেলা করা উচিত। তিনি আরও বলেন, যুদ্ধারা হয়তো কয়েকটি রোধ করতে পারবে না, কিন্তু আত্মসমর্পণ শত্রুকে সমগ্র দেশ আক্রমণ করার সুযোগ করে দেবে। আমার কিছু হলে দায়ী থাকবেন সেনাপ্রধান মুনির, বলেছেন ইমরান খান। জেলবন্দি অবস্থায় পাক সেনাপ্রধান আসিম মুনিরের বিরুদ্ধে অভিযোগ তুললেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিকে ইনসাফ নেতা ইমরান খান। তিনি দলের নেতাদের উদ্দেশ্যে জানিয়েছেন, জেলের মধ্যে তার বা স্ত্রী বুশরা বিবির কিছু হলে যেন আসিম মুনিরকে জবাবদিহি চাওয়া হয়। সম্প্রতি পিটিআই প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে একটি পোস্টে ইমরান খান এসব কথা জানিয়েছেন। তিনি পোস্টে লিখেছেন, গত কয়েকদিন ধরে আমার সঙ্গে দুর্ব্যবহারের মাত্রা আরও বাড়ানো হয়েছে। আমার স্ত্রীর ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে। এমনকি তার ঘরের টেলিভিশনও বন্ধ করে দেওয়া হয়েছে। মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। ইমরানের দাবি, এই সবকিছু নেপথ্যে রয়েছেন আসিম মুনির। তার নির্দেশেই জেলের মধ্যে অত্যাচারের শিকার হচ্ছেন সস্ত্রীক ইমরান। ইমরানের বক্তব্য, প্রধানমন্ত্রী থাকাকালীন আইএসআই প্রধানের পদ থেকে আমি মুনিরকে সরিয়ে দিয়েছিলাম। এরপরই পিটিআইয়ের জুলফি বুখারির মাধ্যমে বুশরা বিবির সঙ্গে দেখা করার চেষ্টা করলে আমি তা প্রত্যাখ্যান করে দিই। বুশরা বিবির মাধ্যমে আমাকে চাপ দেওয়ার চেষ্টা করেছিলেন মুনির। ইমরানের দাবি, এরপর থেকেই মুনিরের ক্ষোভ গিয়ে পড়ে বুশরা বিবি এবং তার ওপরে। তিনি আরও লিখেছেন, আমার বা আমার স্ত্রীর কিছু হলে দায়ী থাকবেন মুনির, সেই মতো আমি আমার দলকেও আগে থেকে জানিয়ে রাখছি। তিনি পাকিস্তানের মানুষের উদ্দেশ্যে বলেন, আমি সারা জীবন জেলে কাটাতে পারি, কিন্তু কোনোভাবেই অন্যায় এবং অত্যাচারের কাছে মাথা নত করব না। পাকিস্তানের নাগরিকদেরও বলছি, কোনো অবস্থাতেই অন্যায়কে মাথা নিচু করে মেনে নেবেন না। এদিকে ইমরান এবং তার স্ত্রী বুশরা বিবিকে মুক্ত করার দাবিতে 5 আগস্ট দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে পিটিআই। শাহবাজ শরীফের সরকারের ওপরে চাপ প্রয়োগ করে সেনা শাসন জারি করার দাবি জানানো হবে বলেও সূত্রের খবর। আন্দোলনে নেতৃত্ব দেবেন ইমরানের 2 ছেলে, সুলেমান ঈশা খান ও কাশিম খান। ইউক্রেনে রাশিয়ার অতর্কিত ড্রোন হামলা। ইউক্রেনের বন্দরনগরী ওডেসায় অতর্কিত ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে এখন পর্যন্ত একজনের নিহতের খবর পাওয়া গেছে। শনিবার ভোরে ওডেসার মেয়র এ তথ্য জানিয়েছেন খবর এএফপির। ওডেসার মেয়র গেন্নাদি ট্রুখানভ টেলিগ্রামে এক বার্তায় লিখেছেন, রাশিয়া 20টিরও বেশি ইউএভি ড্রোন দিয়ে শহরে হামলা চালিয়েছে। হামলায় বেসামরিক স্থাপনাগুলোর ক্ষতি হয়েছে। একটি আবাসিক ভবনে আগুন ধরে গেছে। উদ্ধারকর্মীরা বাসিন্দাদের বের করে আনার চেষ্টা করছেন। মেয়র আরও বলেন, এখন পর্যন্ত একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পরে ওডেসার জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, আগুন লাগা অ্যাপার্টমেন্টগুলো থেকে 5 জনকে উদ্ধার করা হলেও একজন উদ্ধারকৃত নারী মারা গেছেন। 19 শতকের মনোরম স্থাপত্যের জন্য পরিচিত কৃষ্ণসাগরের এই বন্দর শহরটি 3 বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে নিয়মিত রুশ হামলার শিকার হচ্ছে। শহরটির ঐতিহাসিক কেন্দ্র ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় রয়েছে। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় 5 ঘণ্টার মধ্যে তারা 87টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। এর মধ্যে ব্রায়ান্স্ক শহরে 48টি এবং মস্কোতে 5টি ড্রোন ধ্বংস করা হয়। ভারত পাকিস্তান সংঘাতে 5টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল বলছেন ট্রাম্প। ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধে 5টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি নির্দিষ্ট করে বলেননি কোন দেশ কতটি বিমান হারিয়েছে। শুক্রবার 18 জুলাই হোয়াইট হাউসে রিপাবলিকান আইন প্রণেতাদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন, বাস্তবে যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে 5টা, 4টা বা 5টা, তবে আমার মনে হয় 5টা বিমান ভূপাতিত হয়েছিল। পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয় তারা ভারতের 5টি
যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে। অন্যদিকে ভারতের সর্বোচ্চ সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, সংঘর্ষের প্রথম দিন কিছু বিমান হারালেও পরবর্তীতে কৌশলগত পরিবর্তনের মাধ্যমে ভারত পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। ভারতের পক্ষ থেকেও দাবি করা হয়েছে তারা পাকিস্তানের একাধিক যুদ্ধবিমান ভূপাতিত করেছে, তবে ইসলামাবাদ এই দাবি অস্বীকার করেছে। তারা স্বীকার করেছে পাকিস্তানের কয়েকটি বিমান ঘাঁটিতে হামলা হয়েছে। ট্রাম্প আরও দাবি করেন এই সংঘাত নিরসনে তার সোশ্যাল মিডিয়ায় দেওয়া যুদ্ধবিরতির আহ্বানই মূল ভূমিকা রেখেছে।